হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেলার বোম হোক ফাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু। বাঁকানো চাঁদে সাদা ফারিটি, তুমি বুঝি খুব ভালোবাসতে। বাঁকানো চাঁদে সাদা ফারিটি, তুমি বুঝি খুব ভালোবাসতে। চাঁদের সাথে কাজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। বেয়নেটে হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেলার বোম হোক ফাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু। এই তো ড্যাডি, আমি এখানে। I can hear you, Dad. শুনতে পাচ্ছিস তো আওয়াজ? গরম কফি দুবার হাতে পড়ে দেখ। রে কি গরম রে। এই ড্যাডি, I'm so sorry. এই ড্যাডি, তুমি এই কফি পেয়েছো তাহলে? হ্যাঁ, একটা প্যাকেটের মধ্যে ছিল ইনস্ট্যান্ট কফি, শিশি আর এই মগগুলো তোর মা যত্ন করে রেখে দিয়েছিল। Oh, how thoughtful of her. Yes. কি হলো? এটা কি বানিয়েছো ড্যাডি? কি হলো? ঠিক বলেছিস, পুরনো হয়ে গেছে। ইনস্ট্যান্ট কফি বেশি দিন থাকলে স্মেল হয়ে যায়। কোনো ব্যাপার না ড্যাডি, এটা দিয়ে আমি চালিয়ে নেব। বাবা রে, খাওয়া যাচ্ছে না। এই ড্যাডি, এই দেখো, এই বইটা পেলাম। বলছিস বইটা? না পড়িনি, বাট বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু। এই, তুমি আগে কখনো বলোনি তো এই বইটার কথা আমাকে? বলবো আবার কি রে, বইগুলো তো সবসময় বাড়িতেই থাকতো, তুই কখনো দেখতিস না। ওকে ওকে, আই নো। বইটা পড়ে দেখ, অনেক কিছু জানতে পারবি। তবে যা লেখা আছে সেটা অ্যাকসেপ্ট করে নিস না। বেশ ভালো লেখা মনে হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, গান্ধীজির রোল। হ্যাঁ, বইটা ভালো করে পড়। আসলে ইটস জাস্ট পার্সপেক্টিভ। মনে রাখিস, গান্ধীজি কিন্তু একলা এই ভারতের স্বাধীনতা আনেননি। হ্যাঁ, এটা তুমি আমাকে আগেও বলেছো। আচ্ছা ড্যাডি, তাহলে তুমি মনে করো না যে ওই গান্ধী ওয়াজ আ ফাদার অফ দ্য নেশন? শোনো, ভারতবর্ষের স্বাধীনতার জন্য অনেক মানুষের অবদান রয়েছে। And গান্ধীজি was just one of them. আসলে মিডিয়া ওনাকে অনেক হাইপ দিয়েছে, তবে ওনার অহিংস আন্দোলন আর ভুখ হরতালের জন্যই কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যেতে বাধ্য হয়নি। টিপিক্যাল অফ বেঙ্গলি। এই কলকাতার বাঙালিরা সেভাবে গান্ধীজিকে নিজেদের লিডারই মেনে নিতে পারেনি, তাই না? তোমাদের লিডার তো ওই মিলিটারি ইউনিফর্ম পরা মানুষটা, নেতাজি সুভাষ চন্দ্র বোস। ইয়েস, নেতাজি সুভাষ চন্দ্র বোস। হি ওয়াজ দ্য ম্যান। সেদিন যদি নেতাজি সেই তথাকথিত প্লেন ক্রাশ থেকে বেঁচে ফিরে আসতেন, তাহলে ভারতবর্ষ আজ এক পূর্ণ দেশ হতো। শোনো, ব্রিটিশরা ভারতকে স্বাধীনতা দিয়েছিল ভিক্ষের মতো। নেতাজি চাইছিলেন কেয়ারের ভিত্তিতে। বাট ড্যাড, উনি তো পরে হিটলার বা নাৎসিদের সাথে হাত মিলিয়েছিলেন। শোনো, কোনো মানুষের অ্যাকশন দেখে জাজ করিস না, তার ইন্টেনশন, তার মোটিভ গুলো বুঝতে হবে। শত্রু আমাদের বন্ধু। জাস্ট এই কারণে নেতাজি জার্মানের সাহায্য চেয়েছিলেন। হি ওয়াজ নেভার আ প্যাসিস্ট। ঠিক আছে, এই বইটা আগে শেষ হওয়া, তারপর তোর সাথে এই নিয়ে আমি আলোচনা করবো, বুঝলি তো? হ্যাঁ। শোন, এখন কিন্তু আমার সাথে হাত লাগিয়ে সব জিনিসগুলো বোঝাতে হবে, বুঝছিস? ডোন্ট ওয়ারি ড্যাডি, দিস ইজ নাইস। আমি কিন্তু একটা বই আমার অ্যাপার্টমেন্টে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাস। তবে দেখিস
হারিয়ে ফেলিস না জানা। আরে না গো, হারিয়ে ফেলবো না। এই শোন, হ্যাঁ। বসতে ধর, ও পাশে নিয়ে গিয়ে রাখি ধর। আচ্ছা ধরো, চলো। ও তো ধর, ধরো, চলো। আচ্ছা তোর ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? মন্ডে থেকে, দেন নেক্সট উইক টেস্ট। আচ্ছা, আউচ! কি হলো? লাগলো নাকি? নো ড্যাডি, আই এম ফাইন। আচ্ছা ড্যাডি, আমরা নিজেরা এসব কেন করছি? কয়েকটা লেবার হায়ার করলেই তো হয়। না শোন, এই সব বই আমি নিজে হাতে বোঝাতে চাই। আচ্ছা তুই বল, ওরা কি বুঝবে একটা নভেল এক বিষয়ের মধ্যে পার্থক্য? Oh God, you really love books, don't you? এই দিয়ে একটা ছোটখাটো লাইব্রেরি হয়ে যায়। মা কি আর এমনি এমনি কমপ্লেন করতো? তোর মা বলতো এই সব বইগুলো হলো ওর সতী। এই, হ্যাঁ, সতী মানে বুঝিস? সতীন, ওই না শুনিনি তো এই ওয়ার্ডটা আগে কখনো? তোর হাস হয়েছে বল? সতীর মানে? যাক, তো জেনে কাজ নেই। আর ড্যাডি, আমার মনে হয় মাকে একা কলকাতায় ফিরে রাখাটা বোধহয় ঠিক হবে না। তুই তো জানিস তো দাদু কত অসুস্থ। এই সময় তো দাদুর পাশে তোর মা ছাড়া খুব দরকার। আমাদের এই শিফটিং থেকে দাদু ইজ মোর ইম্পর্টেন্ট। বাট দাদু তো এখন অনেকটা ভালো আছে। হয়তো তোর মা ওখানে আছে বলেই দাদু সুস্থ বোধ করছে। দাদু ইজ 85 না, তারপর সিভিয়ার পালমোনারি ডিসঅর্ডার। এই অবস্থায় স্বাভাবিক থাকাটাই অ্যাবনর্মাল। তোর মাকে ওর বাবার কাছেই থাকতে দিন। আচ্ছা শোন, তোর কি দাদুকে দেখতে ইচ্ছে করে? জানো, আমি কলকাতা গেলেই দাদু কাঁদে। আর আমি যখন ফিরে আসি তখনও। আসলে তোর দাদু তোদের খুব ভালোবাসে। আচ্ছা কিছুদিনের জন্য যাওয়া কি সম্ভব না? কি করে পারবো, তুমি বলো না। বললাম না, সামনে টেস্ট, দেন ফাইনাল এক্সাম। তাও ঠিক। ইউ গট টু ডু হোয়াট ইউ গট টু ডু। দেখে শোন, ওই মোবাইলে আসার আগে না এইসব জিনিসগুলো গুছিয়ে ফেলতে হবে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, কি হলো? তো দেওয়া যাচ্ছে না, কারণ আমি দেখি অন্য কিছু ব্যবস্থা করা যায়। আচ্ছা ঠিক আছে, আরে সব কিন্তু তখন কিন্তু একটু বাঁচাতে থাকিস। আমি লিখে রাখবো। আরে ফাঁকি মারিস না যেন। তুমি কোনো চিন্তা করো না। Keep the fire of freedom burning all through. Keep the fire of freedom burning all through. Keep the fire of freedom burning all through. For an India strong and true. Keep এই বক্সটা ওই দিকে নিয়ে গিয়ে রাখি। Oh damn! বইগুলো এখন আবার গোছাতে হবে। কত রকমের বই! ডায়েরি? This looks interesting. Power glows from the barrel of a gun. Wow. 1967. Interesting. January 12, 1967. সশস্ত্র বিপ্লব একমাত্র পথ। সশস্ত্র বিপ্লব একমাত্র পথ। কমরেড চারু মজুমদার ঠিক করেছে, মশার সমাজতন্ত্র দিয়ে কখনো বিপ্লব আসতে পারে না। কমরেড মাও আর লিব্রিয়ানের দেখানো পথেই আমাদের চলতে হবে। Power goes from the barrel of a gun. February 2, 1967. কমরেড চারু মজুমদারের কি সম্ভব ব্যক্তিত্ব, আর ওরা 14
অমন গভীর আর উজ্জ্বল চোখ আমি আগে কখনো দেখিনি। কে ভাবতে পেরেছিল অমন শীর্ণকায় মানুষ এত ক্ষমতার অধিকারী হতে পারে? আমার জীবনের আজ এক স্মরণীয় দিন। থ্যাংক ইউ বি ওনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বি, হু ইজ বি? কমরেড হিন্দুদের চিন্তা ভাবনা কি স্বচ্ছ, অদ্ভুত না দূরদর্শিতা। গ্রাসরুট লেভেল থেকে কাজ করতে হবে, একটা একটা করে ধাপ বেরোতে হবে। যা অস্ত্র পাওয়া যাবে তাই দিয়েই লড়াই শুরু করতে হবে। March 3, 1967. আজ এক ঐতিহাসিক দিন। নকশালবাড়ি জিন্দাবাদ। এই প্রথম নকশালবাড়ির কিছু নিপীড়িত কৃষক যোদ্ধাদের কাছ থেকে নিজেদের জমি ছিনিয়ে নিতে পেরেছে, বন্দুক ছাড়াই, কেবল তীর ধনুক আর কুঠার সম্পর্ক। কমরেড চারু মজুমদার জিন্দাবাদ। দীর্ঘজীবী হন কমরেড মজুমদার। March 13, 1969. Annihilation of class enemy is a must. সেই শত্রুদের বিনাশ আমাদের একমাত্র কর্তব্য। এই মনে করে কমরেড মাওয়ের দৃষ্টিভঙ্গি চায়নার শক্তি হলেও ভারতবর্ষে হয়তো তা কার্যকারী নয়। কিছু গরিব মানুষ অথবা কিছু শীর্ণকায় পুলিশ অফিসার অথবা কলেজ প্রফেসরদেরকে মিলিয়ে আমরা কি কিছু লাভ করছি? বিয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে হবে। May 10, 1969. এই প্রথম আমি অ্যাকশনে নামার সুযোগ পেয়েছি, যদিও পুরোপুরি সফল হয়েছে বলা যায়। পুলিশ ফাঁড়ির দেওয়ালে বোমা খুব একটা ক্ষতি করতে পারে। আমি খুব নার্ভাস ছিলাম। কমরেড বি আর এমও আমার সাথে ছিল। কিন্তু ধীরে ধীরে বোমা তৈরিতে আমি নিপুণতা লাভ করছি। কিচ্ছু জোগাড় করে পার, এখানে কিচ্ছু নেই, বুঝলি তো সমু? এগুলো আমার এখানে কে ছড়া? সমু, সমু, কি করছিস? কি দিয়া তো মন দিয়ে দেখি। এটা তুই কোথায়? Give it to me. Daddy, এটা তোমার, মানে এটা তোমার লেখা। ডায়েরিটা আমাকে ফেরত দে। But this is really hot stuff. এটা তোমার হ্যান্ডরাইটিং। আমি তোর কোনো কথা উত্তর দেব না, ডায়েরিটা আমাকে ফেরত দে। আরে দিয়ে দেবো রে বাবা, শেষ তো করতে দাও আগে। সোমু, I said give me the damn diary now. বাপরে, এত চিন্তা করবার কি হলে? নাও তোমার ডায়েরিটা। আর পার্সোনাল ডায়েরি তার পারমিশন ছাড়া পড়া উচিত নয়। এই বোধ বুদ্ধিটুকু তোর আছে বলে আমি আশা করি। I am so sorry, Daddy. আমি প্রথমে বুঝতেই পারিনি এটা একটা ডায়েরি। এই ফার্স্ট সেন্টেন্সটা আমাকে চমকে দিয়েছিল। What a line! Power grows from the barrel of a gun. Wow! এটা কার কোড, Daddy? মাও Zedong. মানে ওই চায়না's most famous figure. চায়নার কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিল। তাহলে ড্যাডি এটা তোমার ডায়েরি, রাইট? আমি জানতাম। Why it's so cool? তুমি একসময় কমিউনিস্ট ছিলে, আমি ভাবতেই পারছি না। থাওয়ার এক্সট্রিমিস্ট। আচ্ছা ড্যাডি, তুমি এখনো ওদের সাপোর্ট করো? না, আমি কমিউনিস্ট নই, কোনোদিনও ছিলাম না। এসব ওই অল্প বয়সের পাগলামি। কাম অন ড্যাডি, কাম অন। কেন লুকোচ্ছো? তোমার লেখাগুলো কি ভীষণ এক্সক্লুসিভ। রিয়েল অ্যাকশনও করেছো তুমি। আচ্ছা ড্যাডি, তুমি বোম বানাতে? তোমার ড্যাডি চুপ করে থেকো না, আমার সব জানতে ইচ্ছা করছে। বললাম তো, পাগলামো ছাড়া কিছুই নয়। কিছু বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে কয়েকদিন পলিটিক্যাল ফ্যান্টাসি ল্যান্ডে কাটিয়ে এসেছিলাম।
বলতে পারি সেটা এক ধরনের রোমান্টিসিজম, নাথিং মোর। ড্যাডি, তোমাকে একটা রিকোয়েস্ট করবো? না বলতে পারবে না কিন্তু। কি? এই ডায়েরিটা আমাকে দেবে? পড়া শেষ হলেই আমি তোমাকে ফেরত দেবো। আই প্রমিস। প্লিজ ড্যাডি, প্লিজ। ঠিক আছে, কিন্তু কথা নেই। এই ডায়েরির কথা কাউকে বলবি না, তোর মাকেও না। গড প্রমিস। আর কেউ জানতে পারবে না। আরে বলবি বলে? থ্যাংক ইউ সো মাচ ড্যাডি। আরে আরে সময় এগুলো বোঝাতে হবে না। আরে এটা তো আগে শেষ করি, ততক্ষণ তুমি চালিয়ে যাও। আমি একলা কি সময় এই জেনারেশনকে দিয়ে যদি একটা কাজ করানো যায়, ডায়েরি পেলো কিনা অমনি উনি কি খুঁজছিস সুবিমল? কে কে ওখানে? ভাস্কর, তুই তুই এখানে? হ্যাঁ আমি। না মানে তুই তো নেই, তুই তো মৃত, তুই তো কোনো অস্তিত্ব নেই। বলছি হ্যাঁ, সত্যি আমার কোনো অস্তিত্ব নেই তোর জীবনে। না নেই, থাকতে পারে না। কিন্তু তোর ছেলে সমু এসে যদি এই প্রশ্নটা করে, কি উত্তর দিবি তাকে? শুনতে জিজ্ঞেস করবি, ও কিছু জানে না। হ্যাঁ জানে না, কিন্তু একটু বাজিতে জানতে পারবো। তুই তো ডায়েরিটা দিয়ে দিলে ওকে পড়তে। ও ডায়েরিতে কিছু নেই। সত্যি? বললাম তো কিছু নেই ওই ডায়েরিতে। আচ্ছা সুবিমল, তোকে একটা প্রশ্ন করবো। কি? তুই কি সত্যিই চেয়েছিস তোর অতীতে ভুলে যেতে, মুছে ফেলতে? হ্যাঁ চেয়েছি, অবশ্যই চেয়েছি। কে চাই ওসব বিভীষিকা আমার দিনগুলো মনে রাখতে? তাহলে ডায়েরিগুলো কেন রেখে দিয়েছিস? কেন পুড়িয়ে ফেলে দিসনি? বিশ্বাস কর, চেয়েছি। সব কিছু জ্বালিয়ে পুড়ে শেষ করে দিতে চেয়েছিলাম। অনেক কিছু দিয়েওছি, কিন্তু 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 কি? ডায়েরিটাকে কিভাবে সার্ভাইভ করে গেল দেখো। ডায়েরিটা না, ডায়েরিগুলো। ডায়েরিগুলো না না, ডায়েরিগুলো না, ডায়েরিগুলো না, ডায়েরিটা ডায়েরিটা। আহা, এত উত্তেজিত কেন হচ্ছিস না? তুই দেখছি সেই আগের মতোই আছিস। একদম তো আছি। না, সময়ের সাথে সাথে কিছুটা বদলেছিস তো বটেই। তুই এখন আমেরিকার প্রতিষ্ঠিত কর্পোরেট অফিসার। আজকের এই সুবিমল আর 60-এর দশকের শেষের দিকে সেই ছেঁড়া চপ্পল আর কাঁধে ঝোলা ব্যাগধারী সুবিমল কি করে এক হবে বল? ভাষাতেই চলছে। হ্যাঁ এগুলি চলেছে। দেখ আমি তোর কাছে হাত ধরে বলছি, তোর কাছে ক্ষমা চাইছি। যা করেছি ভুল করেছি, আমার মাফ করে দে। দেখ যা খবরটা হয়ে গেছে, আমাকে রেহাই দে প্লিজ। আমি তোকে রেহাই দেবো সুবিমল? হ্যাঁ, তুই তো জানিস আমি তোকে ক্ষমা করবার কেউ নই। আচ্ছা তোর মনে আছে সালটা বোধ হয় 1969 ছিল, তাই না? আমরা ওই মেদিনীপুরের ডেভেলপে ছিলাম। সেপ্টেম্বর মাস ছিল, তাই না রে? আরে তুইও তো ছিলি সেই অ্যাকশনে, দেবরাজ যোদ্ধার কত বড় দিয়ে আসে, মনে আছে? মারা যাওয়ার আগে লোকটা হাত জোর করে বলেছিল আমাকে রেহাই দাও, ক্ষমা করো। সেই রাতে তুই কি বলেছিলি মনে পড়ছে সুবিমল? তুই বলেছিলি we are not the ones to pardon him, he has to pardon himself first. না, আমি ওই অ্যাকশনে ছিলাম না, আমি কাউকে খুন করিনি, সব মিথ্যে কথা। আরে বাবা, আমি কি বলেছি নাকি তুই কাউকে খুন করেছিস? না, আমরা জানতাম তোর দ্বারা ওই বড়দের কতগুলো বোমা বানানো হবে, তার বেশি কিছু না। হ্যাঁ, একটা ব্যাপারে তোর বেশ ভালো দখল ছিল। কি? থিওরিটিক্যাল ব্যাপারটা তুই তো বেশ ভালো বুঝতিস, বোঝাতেও পারতিস। আচ্ছা ওই যে তুই তো লিবারেশন কাগজটাতে ছদ্মনামে বেশ একটা আর্টিকেল লিখেছিলি না? রে তার কোনো কপি নেই তোর কাছে? না, সত্যি নেই নাকি খুঁজলে হঠাৎ এই ডায়েরিটার মতন বেরিয়ে পড়বে এদিক
ওদিক থেকে। না, বেরিয়ে পড়বে না। বাবা সব পুড়িয়ে ফেলেছিলেন, শুধু এই ডায়েরি আমার কাছে ছিল। ভুল ভুল ভাস্কর, আমি ভুল লিখেছি, আমরা সবাই ভুল কথা লিখেছি। ভুল? কি বলছিস তুই? হ্যাঁ, তুই যে একদিন লিখেছিলি we have got a fake independence, our nation is nothing but a semi-colony of British imperialism, সেটা সেটা ভুল ছিল সুবিমল। এই যে তুই তোর ছেলের সম্মুখে বললি যে ব্রিটিশরা ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে গেছে ভিক্ষের মতন, সেটাও ভুল। ছেলে একদিন বলেছিল we need to fight against all forms of revisionism, সর্বপ্রকার শোধনবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ছেলে আজ কতটা পরিশুদ্ধ হয়েছে তাই দেখছি। পার্টির নেতারা শুদ্ধ হয়নি, শুধু আমায় দোষ দিচ্ছিস কেন? পরে পার্টি কি স্বীকার করেনি যে তাদের সমস্ত পদ্ধতি আর মতামত সঠিক ছিল না? বলেনি সময় আর জাতির চরিত্র বুঝতে ভুল করেছিল? আমি পার্টির কথা শুনতে আসিনি সুবিমল, আমি আগে তোর কথা শুনতে এসেছি। তোর কথা বল, তুই কি তোর ভুল থেকে মুক্তি পেয়েছিস? নিজেকে শোধরাতে পেরেছিস? শোধন ভাই তোকে কতটা পরিশুদ্ধ করেছে বলবি আমাকে? ভুল মুক্তি এসব কি বলছিস? কিসের মুক্তি? দেখ বল, এখনই মোবাইলে এসে পড়বে, আমার তো অনেক কাজ রয়েছে, তুই এখন যা। এই নিয়ে তোর কত নম্বর মুখ হলো সুবিমল? খারাপ শেখ তাই না? আর কত পালিয়ে বেড়াবি সুবিমল? কে বলছে আমি পালিয়ে বেড়াচ্ছি? কে? আমি কাউকে ভয় করি না। কাউকে না। নিজের অতীত কেউ নয়। না, কি হলো ড্যাডি? ইজ এভরিথিং ওকে? হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। এগুলো এখানে আবার ছড়িয়ে দিলে কেন? না, সব ঠিক আছে তো। কি খুঁজছো ড্যাডি? হ্যাঁ, বলছি তুমি কি খুঁজছো? কিছু না, কিছু না, শুধু ওই ডায়েরিটা। ডায়েরিটা পড়াবে ফেরোতে তাহলে আমাকে। ও ইয়েস, এক সেকেন্ডের জন্য আমি চোখ সরাতে পারিনি। ড্যাডি, আমি ভাবতেই পারছি না ইউ হ্যাড সাচ অ্যান এক্সাইটিং পাস্ট। And quite a bloody past too. ব্লাডি পাস্ট। ইয়েস, আ বিট ব্লাডি। ড্যাডি, তুমি খুলে সবকিছু হয়তো লেখোনি, কিন্তু এই ডায়েরিটা পড়ে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমাদের ওই সশস্ত্র বিপ্লব কোনো অংশেই কম ছিল না। আচ্ছা ড্যাডি, তুমি কি কাউকে মেরেছো? নো, নেভার, আই নেভার কিলড এনিওয়ান। সেবারে তোর বোমাটা নিশানা মিস না করলে আজ এই কথাটা বলতে পারতিস না। ওয়েল, তুমি নিজে হাতে হয়তো কাউকে মারোনি, বাট তোমাদের ওই সশস্ত্র অপারেশনগুলোর পেছনে তোমার হাত তো ছিল নিশ্চয়ই। চুপ করে আসে মানে সুবিমল, উত্তর দাও। তুমি কি কোনো মৃত্যুর জন্যই দায়ী নও? না, আমি কেন দায়ী হব? পার্টি দায়ী, পার্টির নেতারা দায়ী। আমরা তো তাদের অনুসরণ করেছি মাত্র। আচ্ছা, তোমরা কি সত্যিই মনে করতে যে ওই আর্মড রেভলিউশনের পথ ধরেই সোশ্যালিজম আসবে? ওই যে লিখেছিল অ্যানিহিলেশন অফ দ্য ক্লাস এনিমি। এছাড়া কি সামাজিক ভারসাম্য আনা যায় না? করিয়ে থিয়েট্রিশিয়ান, উত্তর দাও। তোমার সেই গরম গরম লেখা থেকে পড়ে শোনাও। ভুল 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 ভুল, সব ভুল ছিল। ভুল আছে না মনে হচ্ছে তোমার? অনেকদিন আগে বুঝতে পেরেছিলাম একটা মস্ত বড় ভুল আমরা করে বসেছি। কবে রে সুবিমল, কবে বুঝলি এই কথাটা? কিন্তু তোমার এই ডায়েরিটা তো সে কথা বলছে না ড্যাডি। আচ্ছা, আর কি কোনো ডায়েরি আছে? মানে থাকাটাই তো স্বাভাবিক। এটা তো কেমন অ্যাব্রাপ্টলি ওই আর্লি 1971 গিয়ে শেষ হয়ে গেল। সে কি রে, আরো ডায়েরি আছে নাকি? এই যদি না, আর কোনো ডায়েরি নেই, শোনো, আর কোনো ডায়েরি নেই। তা হয় না ড্যাডি। There must have been some conclusion. The end. July 28, 1970 সব শেষ হয়ে গেল। কি হয়েছিল সেদিন? কমরেড চারু মজুমদার চলে গেল। পুলিশ তাকে টর্চার করে মেরে ফেলেছিল, জেলের ভেতর হত্যা করেছিল। এমনকি তার সব দেহটা পর্যন্ত তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। তোমার ডায়েরিতে ওরা অনেক রেফারেন্স পেয়েছে। আচ্ছা ড্যাডি, তাহলে he was the leader of the entire movement, right? শুনো, তুই কেন এসব কথা জানতে চাইছিস? কেন? কি হবে এসব কথা জেনে? কি বলছো তুমি ড্যাডি?
দিস ইজ আওয়ার হিস্ট্রি, আমার সব জানা উচিত। ড্যাডি আমি পড়েছি 60s was an interesting time। সারা বিশ্ব জুড়ে আমেরিকা, ইউরোপ, এশিয়ার যুব সমাজ তখন একটা র্যাডিক্যাল চেঞ্জ আনতে চেয়েছিল। কিন্তু এটা কোনোদিনও জানতাম না যে এই বাংলায়, এই ভারতবর্ষে তোমরা, তোমাদের মতো যুবকরা এইরকম একটা আন্দোলনে জড়িয়ে পড়েছিল। সত্যি বলছি ড্যাডি, এই আজকালকার বাঙালিদের দেখলে না মনেই হয় না যে তারা আবার এরকম একটা বিপ্লব আনতে পারে, তাও আবার সশস্ত্র বিপ্লব। ড্যাডি, তোমার এই ডায়েরি আমার পুরো পার্সপেক্টিভ বদলে দিয়েছে। আমি আরো শুনতে চাই, আমি আরো জানতে চাই ড্যাডি। চুপ করে থাকিস না সুবিমল, ও জানতে চাইছে, ওকে বল তোর মুক্তির জন্য, ওকে বল। আমি বলবো না। কিসের? আমি কোনো মুক্তি চাই না, আমি কিছু বলবো না। প্লিজ টেল মি ড্যাডি, প্লিজ। এই সম্বন্ধে অনেক বইপত্র রয়েছে, জোগাড় করে পড়ে নিস। আমি কিছু জানি না। কাম অন ড্যাডি, আমি কিছু জানি না বললেই হলো। এই দেখো, এসব তো তোমার জীবনের কাহিনী। এই ডায়েরিটা পড়েই পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার প্রতিটা মুহূর্ত, তোমার প্রতিটা নিঃশ্বাসী আন্দোলনটাকে ঘিরেছিল। এই দেখো, এখানে তুমি বরানগর কাশীপুর হত্যাকাণ্ডের কথা লিখেছো, আর এই যে এনকাউন্টার কিলিং এর কথা। চুপ করে থাকিস না সুবিমল, চুপ করে থাকিস না। তোর ছেলে, তোর উত্তরাধিকারী, তোর পরবর্তী প্রজন্ম তোকে প্রশ্ন করছে, আর তুই এখনো চুপ করে থাকিস। ছি 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 ছি, তুই এত ভীতু হয়ে গেছিস। ছি। বরানগর কাশীপুরে সেদিন হত্যা লীলা চলেছিল। যুবক কিশোর যাকে সামনে পেয়েছিল নির্বিচারে হত্যা করেছিল। বয়স্কদের গায়ে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। তারপর খেপে গেলি কেন বল? কমরেড পাঁচ গোপাল দেব আর কমরেড করুণা সরকারের কথা বল। গোপালদের হাত পা কেটে তাকে টুকরো করে হত্যা করা হয়েছিল। কমরেড করুণা সরকারের আমি আর বলতে পারবো না। তোকে আজ বলতেই হবে সুবিমল, বল। কমরেড করুণা সরকারের বুকে, কমরেড করুণা সরকারের বুকে তলোয়ার দিয়ে কেটে লিখে দিয়েছিল CPIML। This is an outright violation of human rights, Daddy. আর এই যে এনকাউন্টার কিলিং গুলো পুলিশ যে কোনো লোক কিশোর বা যুবককে নকশাল বলে সন্দেহ করলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেত, তারপর দূরে কোনো একটা ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে বলতো পালাও, তবু পিছন থেকে গুলি করে মারতো। খবরের কাগজে বেরোতো পুলিশ এনকাউন্টারে মারা গেছে কিছু সমাজ বিরোধী। এ তো অমানুষিক, ব্রুটাল। এরপরেও তুমি বলবে সবকিছু ভুল ছিল, সবকিছু অর্থহীন। আচ্ছা ড্যাডি, একটা কথা মনে পড়লো, শুনেছিলাম মামাও তো কোনো একটা মুভমেন্টে জড়িয়েছিল, ওকেও পুলিশ এনকাউন্টারে মেরে ফেলা হয়েছিল, তাই না? তুই কি করে জানলি? মার কাছে শুনেছিলাম অনেক বছর আগে। মার কাছে মামার একটা ছবি ছিল। একদিন দেখি ছবিটা হাতে নিয়ে মা খুব কাঁদছে। তখনই জানতে পারলাম মামাও একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল, আর তাকেও পুলিশ এনকাউন্টারে মেরে ফেলা হয়েছিল। এর বেশি কিছু বলেনি। মামার নামটাও তখন জানতে পেরেছিলাম। মামার নাম ছিল ভাস্কর। ভাস্কর মানে সূর্য। মামার মারা যাওয়ার দিনটাও বলেছিল, কবে ছিল যেন 17th মে, আজকের দিন। মাই গড, হোয়াট আ কোইন্সিডেন্স ড্যাডি। আচ্ছা ড্যাডি, তোমার কাছে মামার কোনো ছবি আছে? মানে ওনাকে স্মরণ করে আমাদের কিন্তু কিছু করা উচিত। তা আমার কাছে নেই, তোর মার কাছে থাকতে পারে, এ বাড়িতে নেই। ড্যাডি, তুমি ভাস্কর মামাকে চিনতে? এই জানো জানো, এখন আমার মনে পড়ছে, দাদু আমাকে দেখলে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বিড় করে বলতো, ভাস্কর ভাস্কর। আচ্ছা, আমাকে কি ভাস্কর বাবার মতো দেখতে পারে? কোনো মিল আছে দেখো না। আমি তো কিছু
ভালো করে দেখ না সুবিমল, কোনো মিল নেই। এই মা কিন্তু বলতো যে ওই কোনো কোনো অ্যাঙ্গেল থেকে মিল পাওয়া যায়। এনিওয়ে আমি চাই দেখি ছবিটা পাওয়া যায় কিনা, দেখি। হ্যাঁ কি রে, কোনো মিল খুঁজে পেলি না? না, কোনো মিল নেই ভাস্কর, কোনো মিল নেই। সমু একেবারে অন্য ধরনের আছে। হ্যাঁ তা হয়তো হবে, তবে মামার চেহারার সঙ্গেও মিল থাকাটা কিছু আশ্চর্য না, কি বলিস? হ্যাঁ তুই কি খুঁজছিস বল? কিছু না, কিছু না। কেন নিজেকে ডিনাই করছিস সুবিমল, কেন? তুই আজকে ভয় পেয়েছিস তাই না? তুই আজকে ভয় পেয়েছিস তোর ছেলে সমুর চোখে তুই ছোট হয়ে যাবি, তুই তোর ছেলে সমু সব কথা জেনে যাবে, সেই ভয় পাচ্ছিস তুই? সত্যি কথা বল। ভয় পাচ্ছি, যে কথা এতদিন কেউ জানতে পারে, যে কথা এতদিন এই হৈবব বিলাসের আড়ালে লুকিয়েছিল, সমুদ এসব কথা জানার কোনো প্রয়োজন নেই। অন্য ডায়েরিটা আমি কিছুতেই ওটাতে পড়তে দেব না। তার মানে স্বীকার করছিস যে আরেকটা ডায়েরি আছে? আছে আছে আছে, আর সেটাই আরো ভয়ঙ্কর ডায়েরি। ওটা আজই আমি পুড়িয়ে ফেলবো। আজ কোথায় কোথায় গেল কি ডায়েরি? লিখেছিলিস? হ্যাঁ কি লিখেছিলিস ওই ডায়েরিতে? তোর বিশ্বাসঘাতকতার স্বীকারোক্তি? তোকে পুলিশ লোক আমাকে খুব অত্যাচার করেছিল না রে? খুব কষ্ট, খুব যন্ত্রণা পেয়েছিলি? যখন শ্বাসে দিয়ে একটা একটা করে মুখ উপরে দিচ্ছিলাম, তখন আর সহ্য করতে পারিনি, আমি সব করে দিচ্ছিলাম সব। হ্যাঁ আমরা ঠিক এই সন্দেহ করেছিলাম রে, তুই টর্চার সহ্য করতে পারবি না, তুই সব বলে দিলি। কিন্তু ভাস্কর, আমি পুলিশকে বলেছিলাম যে তোরা মৌরি গ্রামের সমীরের মাসির বাড়িতে আটাকে দিচ্ছিস। তোদের তো কথা ছিল হাওড়ায় গিয়ে সেটা নেওয়া। হ্যাঁ সেরকমই কথা ছিল, কিন্তু তোর কথা ভেবেই আমার মৌরিক গ্রামে চলে যাই। আমরা জানতাম তুই বেশি কোনো কথা চেপে রাখতে পারবি না, কিন্তু এটা মনে ছিল না যে তুই মৌরিক গ্রামের ডেরাটার কথাও জানতি। কিন্তু বিশ্বাস কর ভাস্কর, আমি পুলিশকে মিসগাইড করার জন্য মৌরি গ্রামের কথা বলেছিলাম। আমি কি করে জানবো কি করে? তুই মৌরিক গ্রামে বললি না হাবড়ায় বললি, তাতে কিচ্ছু আসে যায় না। পুলিশ পুলিশ আমাদের মৌরিক গ্রামে না পেলে তোর উপর আবার টর্চার করতো, তখন তুই হাবড়ার কথাটা বলে দিতিস। আসল কথা হলো বিশ্বাসঘাতকতা, বেঈমানি। বন্ধুদের সাথে হাত মিলিয়ে যে শপথ তুই করেছিলি, পণ করেছিলি যে চোর অত্যাচারের মুখেও তুই দলের সব রকম গোপনীয়তা বজায় রাখবি, কোনো অবস্থাতেই কমরেডদের সুরক্ষা কম্প্রোমাইজ করবি না, সেই শপথ তুই ভেঙেছিস। You betrayed us. I'm sorry, ভাস্কর। I'm sorry. তুই আমায় মাফ করে দিস। সারা জীবন আমি এই পাপের বোঝা নিয়ে বেড়াচ্ছি। আমাকে মুক্তি দে ভাস্কর, আমাকে মুক্তি দে। আমি তোকে মুক্তি দেবো? তা হয়তো দিতে পারি, কিন্তু সমীর, বিজন, ভানু এরা তোকে ক্ষমা করবে তো রে? আমার আগে তো ওদের তিনজনকেই পড়ে যেতে দেখেছিলাম। হ্যাঁ সেদিন ভোর হওয়ার আগে এই সমীরের মাসির বাড়ি ঘিরে ফেলে পুলিশ। আমরা সারেন্ডার করেছিলাম, আমাদের হাতে হাত করা করিয়ে একটা পুলিশ ভ্যানে তুলে নেওয়া হলো। প্রায় আধ ঘন্টা পর ভ্যানটা থামিয়ে নামতে বললো আমাদের হাতে হাত করা খুলে দিয়ে একটা রেল লাইন ধরে হাঁটিয়ে নিয়ে গেল। তারপর বললো পালাও। না প্রথমে একটু হতচকিত হয়ে পড়েছিলাম, কি করবো বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম পুলিশ অফিসারটা রিভলভার টসিয়ে বললো পালাও, দৌড়াও, I will shoot you। আমরা ছুটতে শুরু করেছিলাম। মনে আছে আমরা পূর্ব দিকে দৌড়চ্ছিলাম, কারণ তখন সামনের আকাশ লাল হয়ে আসছে। সূর্যোদয়ের সময় হঠাৎ দেখলাম ভালো হুমকি খেয়ে ডান দিকে পড়ে গেল। কোনো শব্দ তখন কানে আসেনি। কাছে গিয়ে দেখি পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে, একেবারে গোপন জায়গায় লেগেছে গুলিটা।
পেছন ফিরে দেখি পুলিশ অফিসারটা কেবল একটা উঠিয়ে বললো, পালাও, দৌড়াও, I will shoot you। আমি আবার ছুটতে শুরু করেছিলাম, দেখলাম বিজয়রা পড়ে আছে মাটিতে। আমি ভাবলাম রেল লাইন ছেড়ে মাটিতে ঢেলে পড়েই তাহলে হয়তো সহজে নিশানা করতে পারবে না, আর ঠিক সেই সময় বেচারা প্রচন্ড ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। বুলেটটা সোজা পিঠ পুড়ে বুকে বিদ্ধ করলো। Oh, ভাস্কর, stop, please. আমি সহ্য করতে পারছি না, শুনতে পারছি না। Please have pity on me. ঠিক আছে রে, ঠিক আছে, আর কিচ্ছু বলবো না। কিন্তু তুই একটা কথা বোঝাতো, পুলিশ মানে তুই আমাদের কথা পুলিশকে ফাঁস করে দিলেও পুলিশ কি করে এত সহজে তোকে ছেড়ে দিল? কোনো জেলটা নয়, কোনো সাজা নয়, একবারে বেকসুর খালাস। এটা এখন ম্যাজিক। হ্যাঁ, এই আমাদের জীবনে এত মূল্যবান ছিল বলতে জানতাম না। ভাস্কর, তুই কি আমাকে আজকে একবারে শেষ করে দিবি? আমার শেষ লজ্জা পৌঁছে রাখতে দিবি না? এত কথাই যখন হলো, এইটুকুই বাদ থাকে কেন? বল, পুলিশ কেন এত সহজে তোকে ছেড়ে দিল? বাবা, মশাই, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে তো ওই পুলিশ কমিশনার কি একটা ঘনিষ্ঠতা ছিল, তাই না? বাবার স্কুলের সহপাঠী ছিল। বাবাকে বলেছিল আমি যদি তোদের সব কথা বলে দিই তাহলে আমাকে ছেড়ে দেবে। জানিস, বাবা আমাকে অনেক বুঝিয়েছিল। তখন বাবা অসুস্থ, মা হার্টের পেশেন্ট, আমি ঘাবড়ে গেছিলাম। আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। বুঝেছি। আর তুই ছাড়া পেতেই তোকে সোজা আমেরিকা চালান করে দিলে না? আমরা ধরা পড়লাম, তুই মুক্তি পেলি। মুক্তি কি বল? ঠিক বলেছিস। ঠিক সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই দেশ থেকে, তোদের থেকে যত দূরে পালিয়ে যেতে পারি তত ভালো। আর সেই থেকে আজ পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমি ভুলে থাকতে চেয়েছি তোদের। সেই চেষ্টা করে আরো বেশি করে মনে করেছি তোদের। রোজ মনে করেছি সেই সব দিনের কথা। আমার ভেতরটা পুরো পুরো ছাই হয়ে গিয়েছে। ছাই হওয়াটা ভীষণ প্রয়োজন সুবিমল, ছাই হওয়াটা ভীষণ প্রয়োজন। কারণ সেই বর্ষ থেকেই তো কিংবদন্তি সেই ফিনিক্স পাখির মতো নবজন্ম নিতে পারে মন। ড্যাডি, তুমি বিশ্বাসঘাতক। মামাকে তুমি মেরে ফেলেছিলে। তুমি না শোনো, আমি ভাস্করকে খুন করিনি। এটাতে তুমি নিজে লিখে রেখেছো। এখন তুমি অস্বীকার করতে পারো না। মার বিধানের তলায় পেলাম, আর পেলাম খামের মধ্যে এই ফটোটা। আমি তো ভাবতেই পারছি না নিজের ভাইয়ের খুনির সাথে বা এতগুলো বছর কি করে কাটাবে। আমি ভাস্করকে খুন করিনি। পুলিশ মেরেছে, ফলস এনকাউন্টার। এই জায়গায় আমি এখানে নিজে রেখেছি। চুপ করো ড্যাডি, চুপ করো। হাঙ্গারটা কে চালিয়েছিল সেটা বড় কথা না। তুমি যদি সেদিন পুলিশকে সবকিছু বলে না দিতে তাহলে মামা আজ বেঁচে থাকতো। মামা এবং মামার সাথীরা, আর শুড আই সে ইয়োর কমরেডস। আমি চেষ্টা করছি, খুব চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি। ওরা আমার নজরের হাড় ভেঙে দিয়েছিল, গলায় জ্বলন্ত সিগারেট করেছিল, তাও কিছু বলিনি। কিন্তু যখন ওই একটা একটা করে লোকগুলো রূপ নিচ্ছিল, আমরা সহ্য করতে পারি। সব That cannot be an excuse, Daddy. আসল কথা হলো তোমার বাবার সাথে পুলিশের যে ডিলটা হয়েছিল সেটা তোমার কাছে খুব লোভনীয় ছিল।
তুমি সুযোগ পেয়ে আমেরিকা পালিয়ে গেলে। Just can't believe this. আমি মেনে নিয়েছি, আমি আর সব ভুল স্বীকার করছি। সারা জীবন চেষ্টা করে গেছি এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার। তুমি কি ভেবেছিলে এই মাকে বিয়ে করে তুমি সব অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবে? কাইন্ড অফ রিডেম্পশন। ভেবেছিলে ওই দাদুর মুখের উপর কিছু ডলার ছুঁড়ে দিলেই তার ক্ষতিপূরণ হয়ে যাবে? আমি জানি আমার অপরাধের কোন খবর নেই। Please don't hate me. Please don't touch me, Daddy. নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। আমি একজন ভীরু বিশ্বাসঘাতকের সন্তান। ভাবতেই আমার লজ্জা করছে। কি করে দাদুর সামনে গিয়ে আমি দাঁড়াবো বলো তো? দাদুকে গিয়ে বলবো, দাদু এই দেখো তোমার সন্তানের খুনির ছেলে দাঁড়িয়ে আছে। Come on, give me a hug. ও বলছি না, আমি কিছু জানি না, কেউ জানে না। একমাত্র বাবা জানতে না কি ও আজ এই দুনিয়াতে নেই। তো এখন তো আমি জানি, মা জানি। এই বোঝা নিয়ে আমি কিভাবে বাঁচবো বলো তো? I wish I had never opened that diary. আমি তোকে বারণ করেছিলাম, শুনো, আমি তোকে বারণ করেছিলাম। এত বছরের এতগুলো দুঃস্বপ্ন সত্যি হয় না। ড্যাডি, আমি আর এখানে থাকতে পারবো না। তোমার সাথে এখানে আর এক মুহূর্ত সমু যাস না, সমু সব, সমু, তোমার নিয়ে নাও, সমু সব। তাই তো দেখলাম রে। তবে ওর চলে যাওয়াই ভালো, বুঝলি? ওর মনের মধ্যে তো প্রশ্নের অনেক ঝড় বইছে। সেসব প্রশ্নের উত্তর তো ওকে নিজেকেই খুঁজতে হবে। আমি ছোট হয়ে গেছি, সময় চোখে বড় ছোট হয়ে গেছি। চন্দ্রিমা তো সব জানে, তাও কখনো কিছু বলেনি, কখনো জানতে দেয়নি। চন্দ্রিমা আমার ঘৃণা করে নিশ্চয়ই। ফোনটা বন্ধ করুন না। ভাস্কর, কেন আমি এই ডায়েরিগুলোকে নিজের কাছে রাখলাম? কেন আমি পুড়িয়ে ফেললাম না? কেন? কারণ এই ডায়েরি তোর মুক্তির কারণ হবে বলে। ছাই থেকে ফিনিক্সের মতো তোর নব জন্ম হবে বলে। কি বলছিস? পড়ে দেখ এই ডায়েরিতে চন্দ্রিমা কি লিখেছে, একবার পড়ে দেখ। চন্দ্রিমা? জানো সুবিমল, যখন তোমার এই ডায়েরিটা আমার হাতে এলো তখন তুমি জার্মানিতে ছিলে, কি একটা বিজনেস ট্রিপে। এই বেসমেন্টটা গোছাতে গিয়ে এটা ওটা নাড়তে চাপতে হঠাৎই কেমন যেন হাতে চলে এলো ডায়েরিটা। বলতেই চোখে পড়েছিল দাদার নাম। তাই আমি পড়বার লোকটা সামলাতে পারিনি। কিন্তু না পড়লেই বোধহয় ভালো করতাম। তিনটে রাত আমি ঘুমোতে পারিনি। দাদার ছবিটা হাতে ধরে অবিরল কেবল কেঁদে গিয়েছি। অসম্ভব ঘৃণা হচ্ছিল তোমার উপরে, আর সেই সঙ্গে আমার নিজের উপরেও। ছি 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 ছি, এতগুলো বছর আমি আমার দাদার হত্যাকারীর সঙ্গে কাটিয়েছি। এ কথা ভাবলেই সমস্ত শরীর রাগে, দুঃখে, ঘৃণায় একেবারে অস্থির হয়ে উঠছিল। আর সেই অস্থিরতায় অনেকবার আমি এও ভেবেছি যে তোমাকে ফেলে দূরে
সুবিমল, তোমার যত যুক্তি, যত সাফাই, যত অজুহাত তুমি এই ডায়েরিটাতে লিখে রেখেছো, সব মনে হয়েছে মিথ্যে। হ্যাঁ, হ্যাঁ, মিথ্যে। আর সেই সঙ্গে আমার নিজেকেও কত কত ছোট মনে হয়েছে। বারে বারে এই কথাটাই মনে হয়েছে যে রাধার মৃত্যুর প্রায়শ্চিত্ত করার জন্যই তুমি আমাকে বিয়ে করেছিলে। আমাদের পরিবারের প্রতি অনুকম্পাবশত ঠিক সেই সময় ওই টেলিফোনটা বেজে উঠেছিল। তুমি ফোন করেছিলে সুদূর জার্মানি থেকে। বার্লিনের ভগ্ন প্রাচীর দেখে তুমি তখন ভীষণ উত্তেজিত হয়ে ফোন করেছিলে। আর সেই দিন বহু বছর বাদে তুমি দাদার নাম করেছিলে। মনে আছে তুমি বলেছিলে, আজ যদি ভাস্করকে তুমি এই ভাঙা প্রাচীর দেখাতে পারতে, তবে তাকে ধরে তুমি বলতে, দেখ দেখ ভাস্কর, তাকিয়ে দেখ। কিসের জন্য তোরা প্রাণ দিলি সেটা একবার চেয়ে দেখ। সব তো ভেঙে গুড়িয়ে দিয়েছে মানুষ। ওসব কমিউনিজম কিচ্ছু নয় রে, একেবারে কিচ্ছু নয়। আসলে মানুষের অহংকারের প্রাচীরটা যতদিন না ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ততদিন শ্রেণীহীন সমাজ সম্ভব নয় রে, কিছুতেই সম্ভব নয়। তাই তোরা প্রাণ দিলি ভাস্কর। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, কান্নায় তোমার গলা বুঝে আসছিল। আর ঠিক সেই মুহূর্তে তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম আমি। হ্যাঁ সুবিমল, তোমাকে আমি তখনই ক্ষমা করে দিয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য কি প্রচন্ড শাস্তি তুমি সারা জীবন ধরে ভোগ করে চলেছো। আমি এও বুঝেছিলাম যে দাদাকে তুমি প্রতিটা মুহূর্তে মনে করে রেখেছো। আর একটা কথাও পরিষ্কার হয়ে গিয়েছিল, সেটা হলো এই যে আমাকে বিয়ে করার পিছনে একটাই উদ্দেশ্য ছিল তোমার, দাদাকে আরো কাছে পাওয়া, তাই না? দাদাকে তুমি তোমার জীবনের প্রতিটা মুহূর্তে জীবিত রাখতে চেয়েছো সুবিমল, এবং তুমি তা পেরেছো। অথচ দেখো আমি তার নিজের বোন হয়েও আমার দাদাকে তো প্রায় ভুলতেই বসেছিলাম। আজ আর তোমার উপর আমার কোনো অভিযোগ নেই সুবিমল। যে ভুল তুমি করেছিলে তার শাস্তি তো তুমি নিজেই নিজেকে দিয়েছো, দিয়ে চলেছো। আমার আর নতুন করে কোনো শাস্তি দেবার ইচ্ছেও নেই, অধিকারও নেই। শুধু মাঝে মাঝে মনে হয় যে যদি তুমি এই সমস্ত কথা আমাকে আগেই জানিয়ে দিতে, দিয়ে আমাকে তুমি বোঝাতে, তবে তো তোমার অপরাধ বোধ থেকে তুমি অনেক আগেই মুক্তি পেয়ে যেতে পারতে, তাই না? কিংবা হয়তো মুক্তি তুমি চাও না। বেশ, তাই আমিও তোমাকে কিচ্ছু বলবো না। শুধু এই ডায়েরিটাতে আমি লিখে রেখে গেলাম আমার জবানবন্দি। যদি কোনোদিন তোমার হাতে পড়ে এই ডায়েরি, আর সেদিন যদি আমি নাও থাকি, তবু তোমার মনকে তো তুমি সান্ত্বনা দিতে পারবে, কেমন?
ভাস্কর, আমি সারা জীবন ভুল করেছি। কেন আমি চন্দ্রিমাকে বললাম না? কেন? কারণ তুই ভয় পেয়েছিলি, তাই না? তুই ভয় পেয়েছিলি যে চন্দ্রিমাকে বললেই ওকে হারাবি, আর সেই সাথে ওকেও না। চন্দ্রিমা ঠিকই লিখেছে। আমি বোধহয় তোকে কাছে পাওয়ার জন্যই চন্দ্রিমাকে বিয়ে করেছিলাম, যাতে তোকে কোনোদিনও ভুলতে না পারি। ভাস্করের প্রতিফলন দেখতে চাইছিলাম চন্দ্রিমার সংসর্গের মধ্যে। আর তাই তো আমিও তোকে ছেড়ে যেতে পারিনি রে কোনোদিন। কি বলছিস তুই? আর বোধহয় তোর আমাকে প্রয়োজন হবে না। এরকম কথা কেন বলছিস? পেছন ফিরে ঘুরে দেয়, তাহলেই বুঝতে পারবি। সমু, সমু, তুই কি সত্যি আমার ছেড়ে চলে যাবি? সমু, আমি জানি তুই আমাকে খুব ঘৃণা করিস, তার জন্য আমি কিছু মনে করবো না। কিন্তু তুই আমার যারা শাস্তি দিতে চাস, তুই আমায় দিতে পারিস, আমি কিছু করবো না। কিন্তু তুই আমায় ছেড়ে যাস না। প্লিজ ডোন্ট লিভ মি, প্লিজ। আচ্ছা ড্যাডি, ওরা যখন তোমাকে মেরেছিল তোমার খুব লেগেছিল না? তুমি খুব কষ্ট পেয়েছিলে বলো? খুব কষ্ট পেয়েছি, খুব। আমি আমার মাথা ঠিক রাখতে পারি। কি ভীষণ ভুল করেছি রে, কি ভীষণ। না ড্যাডি, তুমি প্লিজ এমন করে বলো না। আমারই ভুল। ওই রকম পাশবিক অত্যাচারের সামনে কেই বা নিজের কথা ঠিক রাখতে পারে বলো? তোমার কোনো দোষ ছিল না ড্যাডি। তুই বলছিস আমার কোনো দোষ নেই? না ড্যাডি, ইটস নট ইউর ফল্ট। ওই জন্তুগুলো জোর করে তোমাকে দিয়ে বলিয়ে নিয়েছে। যে কেউ, ইভেন দ্য টাফেস্ট অফ ম্যান, ওই অত্যাচারের সামনে ভেঙে পড়তো। আমি শিওর ভাস্কর বাবা ওই জায়গায় থাকলে একই কাজ করতো। তোমার কোনো দোষ ছিল ড্যাডি, আই এম সরি। তুই কি করে বলছিস? ভাস্কর, ড্যাডি, এটা আমার কথা নয়, মার কথা। মাকে আমি এখনই ফোন করেছিলাম। She said the same thing. I am sorry, Daddy, I am sorry. ভাস্কর, সমু যা বললো তা কি সত্যি? তুই ওকে ভেঙে পড়তিস ওদের অত্যাচারে? জানি না রে, হয়তো করতাম। সব মানুষেরই তো সহ্যের সীমা থাকে, আমারও ছিল। ড্যাডি, একটা প্রমিস করবে আছে? তুই যা বলবি আমি তোর সব কথা শুনবো, তুই বল। তোমাকে এই সব কিছু নিয়ে লিখতে হবে। তোমার কথা, ভাস্কর মামার কথা, বাংলার সেই টালমাটাল দিনগুলোর কথা, যেসব যুবক যুবতী তাদের আইডিওলজির স্বার্থে নিজেদের লাইফকে স্যাক্রিফাইস করেছে, তাদের কথা তোমাকে পুরো ওয়ার্ল্ডকে জানাতে হবে। লেট দ্য হোল ওয়ার্ল্ড বি দ্য জাজ। তাদের ডিসাইড করতে দাও যে কে ঠিক ছিল আর কে ভুল। আমি কি পারবো? আমি কি পারবো আমার কমরেডদের প্রতি সুবিচার করতে? অফকোর্স তুমি পারবে ড্যাডি, তোমাকে পারতেই হবে। তোমার নিজের জন্য, ভাস্কর মামার জন্য, কমরেডদের জন্য। এটাই তোমার মুক্তির একমাত্র পথ ড্যাডি। ভাস্কর, বাহ বাহ, ভাস্কর, ভাস্কর, আমি লিখবো তোর কথা, আমি লিখবো আমার কথা। কোনো কিছু লুকোবো না ভাস্কর, আমি কোনো কিছু গোপন করবো না। ড্যাডি, তুমি ভাস্কর ভাস্কর কেন করছো? আমি তো ভাস্কর নই, আমি তো সমু। তুমিও তো দাদুর মতো করছো। ও বাই দ্য ওয়ে, আমি কালই কলকাতা যাবো বলে ঠিক করেছি। দাদুর এই সময় দাদুর পাশে ভাস্করের থাকাটা দরকার। ঠিক বলেছিস, ঠিক বলছিস। চল চল, আমিও যাবো তোর সাথে। আমার শুদ্ধি শুরু হোক তোর হাত ধরে। দাদু আশীর্বাদ আমার এখন খুব প্রয়োজন। আমায় নিয়ে চল শুভ, আমায় নিয়ে চল। ড্যাডি,